নিশ্চিতের চেয়েও আমরা উচ্চ শিক্ষিত পাত্রের সঙ্গে আমরা তো বিয়ে দেবো না না রে ছোটদা না, এ দেশের অধিকাংশ পুরুষেরাই লোভী স্বার্থপর। তারা তারা ভালোবাসাকে পণ্য সাজে, তারা তারা লোভ লালসার পথে পা বাড়াতে চায়। তারা তারা ওই ওই শিক্ষা দীক্ষার বড়াই দেখে তারা পণ কথাকে আরো বাড়িয়ে তুলতে চায়। গুরুজি কুমতি সম্পন্ন সমাজের আচ্ছন্ন পুরুষেরা এদের মধ্যে মনে বলে কিছু নেই রে ছোটদা। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে প্রতিজ্ঞা করছি, এই যদি আমাকে করতেই হয় তাহলে কোনো শিক্ষিত পুরুষকে নয়, একজনের বোকা শোকা অশিক্ষিত নিরক্ষরের অবনকে আমি বিয়ে করব। আমি আমি আর পারছি না, একটা চাকরির আশায় আজ ধন্য হয়ে ঘুরে বেরিয়েছি, কিন্তু কেউ দয়া করে আমার একটা চাকরি দিল না, কারণ আমার অপরাধ, আমি শিক্ষিত। এই তো সেদিন একটা নামি কোম্পানির অফিসে গিয়ে দেখলাম কোম্পানির ম্যানেজার আপন মনে বলছে, এই ম্যানেজারের সিটটাতে বসতে আমার একটু ভালো লাগছে না। তাই তো সব ছলে বলে কৌশলে ওই কোটিপতির একমাত্র বোনকে আমি স্বীকার করেছি। এরপর ওই কোটিপতির বোনকে আমি সামনে রেখে ওই কোম্পানির ম্যানেজার থেকে হয়ে যাব আদম মালিক। তারপর ওই কোম্পানির আসল মালিককে আমি ঠিক এইভাবে ছুড়ে ফেলে কোম্পানির আদম মালিক থেকে হয়ে যাবে একমাত্র মালিক। আমি ইন্দ্রনাথ রায়। তার কি প্রয়োজন এখানে? স্যার, একটা চাকরি আপনি চাকরি? হ্যাঁ, তো বলো সাহস হয় কি করে তোমার? তুমি ডাইরেক্ট কিনা আমার অফিসে এসে চাকরির দাবি করো? দাবি নয়, শেষ পর্যন্ত আমি বড্ড অসহায় স্যার। 7 দিন ধরে একটা চাকরি আছে অন্য ঘুরে বেরিয়েছি, কেউ দয়া করে আমায় একটা চাকরি দেয়নি। সঙ্গে টাকা পয়সা যা ছিল তাও প্রায় শেষের মুখে। এরপর যদি আপনি একটু দয়া করেন না করেন তাহলে আমাকে হয়তো না খেতে দিয়ে মরতে হবে স্যার। তাই যদি একটা চাকরি নেন দয়া করে। মরে যাও, সব মরে যাও, মরে গেলে তাতে আমার কি যায় আসে? হ্যাঁ, দেখছো না সমাজে আসল শিক্ষিতরা কেমন রাস্তার ধারে দিনের পর দিন ধর্নায় বসে আছে, আর একমাত্র ছেলেরা চাকরির বিনিময়ে কেমন চাকরি করছে। হ্যাঁ ভাই, তা তোমার কোয়ালিফিকেশন এবার তুমি তাহলে আসতে পারো ভাই। কেন স্যার? আপনার কোম্পানিতে চাকরি করার জন্য আমার কি কোয়ালিফিকেশন যথেষ্ট নয় স্যার? ওই কোয়ালিফিকেশনের জোরে তুমি হয়তো এই কোম্পানির ইউনিয়ন বাজি শুরু করবে, তারপর আমার এই কোম্পানির ওয়ার্কারদের একদিন খেপিয়ে তুলবে, তারপর ওই মালিকে আমার ম্যানেজারের সিটটার দিকে তুমি হাত বাড়াবে। কি বলছেন স্যার? তুমি যদি সম্পূর্ণ নিরক্ষর হতে তাও আমি একবার ভেবে দেখতাম। তুমি এখন আসতে পারো ভাই। এভাবে আমার ফিরিয়ে দেবেন না স্যার? আপনি যা বলবেন আমি তাই করবো। যে আপনি যা চাকরি দেবেন আমি তাই করবো। দয়া করে আপনি আমায় ফিরিয়ে দেবেন না। আমি হারিয়ে গেছি, নইলে আমি তোকে কি ভেবেছেন আপনি? সমুদ্রে রক্ত শুকুরে আছেন বলে একটা অসহায় বেকারকে নিয়ে ছিনিমিনি খেলবেন? শিক্ষা যোগ্যতায় কোন কাপড়ের কম? ওর পিঠে শিক্ষার বলে আপনি উঠতে করে বসে সুখে রাত ঢুকতে উঠছেন, আমি অসহায় বেকার বলে এক ফটো সামনের জন্য কুকুরের মতো অন্যায় ঘুরে বেড়াচ্ছি। এনে তোর খবরদার! না, এই আমার মানা
মতো মানুষের প্রতিবাদ মানায় না, আমার মতো মানুষের অনুনয় বিনয় মানায়। আমার ভুলে গেছে, দয়া করে আপনি আমায় ক্ষমা করুন। অভাব জর্জরিত জীবনের মাঝে প্রতিবাদ আজ বোবা হয়ে গেছে। হাজারো স্বপ্ন হৃদয়ের মাঝে গুমড়ে গুমড়ে কাঁদছে। আজকের সমাজে হাজার হাজার যুবক উচ্চ শিক্ষা লাভ করে বেকার। যে শিক্ষা কর্মস্থান জোগাড় করে না, সে শিক্ষা জীবনে এক চরম অভিশাপ। তাই তো আমার জীবন কাহিনী নাও ইন্দ্র কান্তে কান্তে বলছে আজ আমি শিক্ষিত বলে একটা চাকরি পেলাম না, যে শিক্ষার জন্য আমি আত্মীয় স্বজন ঘর সংসার সব ছেড়েছি, সে শিক্ষায় আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো। না না, আর আমি নিজেকে শিক্ষিত বলে মনে করবো না। আজ থেকে আমার পরিচয় হবে আমি নিরক্ষর মূর্খ। যা এ তো মেঘনা চাইতে জল, হ্যাঁ? নিরক্ষর পাত্র চাই বলিয়া এত বিজ্ঞাপন দিয়াও একখান পাত্রের পাত্তা পাওয়া গেল না। আর এদিকে সারা জীবনের অরিজিনাল নিরক্ষরও তার বোঝা বইতে না পায়রা হা হুতাশ করতেছে। হ্যাঁ, তোমারও ভাগ্য দাদা। তার মানে মানে তুমি তো নিরক্ষরে, মানে লেখাপড়া কিছু জানো নাই, তাই তো? হ্যাঁ, আমি নিরক্ষর, আমি লেখাপড়া কিচ্ছু জানি না। সালা বিড়ালের ভাইকে শিখা ছিঁড়া গেছে। এই খবরের কাগজটা ভালো করে দেখো হে ছোকরা। বিজ্ঞাপন সঙ্গে সুন্দর রমণীর ছবি। কি হে? মানে খবরের কাগজটা ভালো করে দেখলে তো? আগে আমি তো স্যার লেখাপড়া কিছুই জানি না, আমি কি করে পড়বো? সালা বোধা গন্ড মূর্খ। কিছু বলছেন স্যার? না মানে বলছিলাম এই নিরক্ষর শব্দটা তোমাকে জীবনে অভিশাপ হইতে আশীর্বাদ হইব বেশি। হ্যাঁ, তার মানে 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 এই যে খবরের কাগজে এই সুন্দরী মায়াটার ছবি দেখতেছো, এ হইল গিয়া কোটিপতির একমাত্র আদরের বোন। এখন শিক্ষিত প্রেমিকের কাছে ধোকা খাইয়া নিরক্ষর পাত্র বিয়াকরণের বায়না ধইরাছে। হ্যাঁ, সে কি একজন শিক্ষিত সুন্দরী মহিলা একজন নিরক্ষর পাত্রকে বিয়ে করতে চায়? সে নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হইব না। তুমি যদি আমাকে কথা মতন চলো তো তোমার আর ভবিষ্যতের ভাবনা ভাবতে হইব না। কিন্তু কি করতে হবে আমায়? আপাতত একটা অ্যাক্টিং করতে হবে। এই মায়াটার সাথে একটা অ্যাক্টিং করতে হবে, বুঝতে পারছো? তুমি তো নিরক্ষর, মানে মানে তাদের পাত্র চাইতে তো তোমাকে কোনো আপত্তি নাই। হ্যাঁ, তাই কইছিলাম প্রথম একজন শিক্ষিত মেয়ে এমএ পাস মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তারা বুদ্ধুয়ার কারে কয় কে তোমাদের পাত্র চাইতে কইছে? যা করণের সালা আমি করুম, তুমি শুধু সালা পাত্র চাঁদার অভিনয় করবে। আর এর জন্য তুমি আমাকে কাছ থেকে মাসে মাসে 5,000 টাকা করে পাবে। কিন্তু কখনই আমাকে অভিনয় করতে হবে স্যার। যতদিন না আমাকে কাম করা হয় তোমাকে ঘাড়ে বন্দুক রাইকা যে শিকারটা সালা আমি করুম তার ভাগ তুমিও পাবে। ছোকরা, এখন কও তুমি রাজি কিনা? লোকটার মধ্যে বিরাট কিছু একটা রহস্য আছে, কিন্তু দাদা ওনার কথা মতো আমি যদি রাজি হয়ে যাই তাহলে থাকা খাওয়া আর মাইনে সব কিছু হবে। কি ভাবতেছো? না মানে ভাবছিলাম আপনার দেওয়া চাকরিতে আমি রাজি। কিন্তু বিশোধন বিশ্বাস দাও আমাকে কথাগুলো সালা বড্ড সরল। কিছু কম নাই, বিশাল কিছু কইরা তো সালা সবল খাইয়া একেবারে হরিবল হইয়া যাইবে। আপনি কিছু ভাববেন স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো। তাহলে তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। গোপাল রে, তোর কপালটাই মন্দ। ইন্দ্র তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়।
নিচ্ছি, আর আমি তোকে পড়ার জন্য বাধ্য করবো না। তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। মা, বাবা, তোমরা বুঝি আমায় স্বর্গ থেকে অভিশাপ দিচ্ছ? ভাবছো সৎ ভাই বলে আমি ইন্দ্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ, তাই তো করেছি। আমি নিজেই তো আমার ইন্দ্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তবে আর কেন? এবার আনন্দ করো, আনন্দ করো সতীনাথ রায়, আনন্দ করো। একবার হাসছো, একবার কাঁদছো, মানে পাগল টাগল হলে নাকি বলো তো? হ্যাঁ ভবানী, অতি আনন্দে আজ আমি পাগলই হয়ে গেছি। সে কি গো, সব আর আনন্দ, এই দুটো বস্তু তো আমি কখনো তোমার মধ্যে দেখতে পাইনি। তা হঠাৎ ওগুলো রইলো কোত্থেকে? তোমার মতো স্ত্রী যার জীবনে, তার কি সাক্ষাৎ আনন্দের অভাব হয় না হতে পারে ভবানী? কথা শুনে কে চলে যায়? বলি তোমার আনন্দের খবরটা কি শোনাবে? ঢাক ঢোল পিটিয়ে যে খবরের খসড়া তুমি নিজেই তৈরি করেছো, সেটা আমার মুখ থেকে শুনলে কি নয় ভবানী? বলতে চাও তুমি? বলতে চাই, বহু জন্মের পুণ্যের ফলে তোমার মতো একটা স্ত্রী আমি পেয়েছি। ইন্দ্রের পড়া বন্ধ করে তুমি সামান্যটুকু আমার টাকাই বাঁচাওনি, পুরো সম্পত্তিটাকেই বাঁচিয়ে তুলেছ। সেই সম্পত্তির আর কোনো অধিকার নেই, পুরো সম্পত্তির অধিকারটা শুধু আমার। এই এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে। শোনো, তুমি শুধু আমার কথা মতো চলার চেষ্টা করবে, দেখবে তোমার আর এক আপন ওই সৎ ভাই অমরটাকেও আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই বাড়িটাকে একবারে রাহু মুক্ত করবো। রাহু মুক্ত হলেও যে শনি আমাকে ধীরে ধীরে গ্রাস করছে, তার থেকে মুক্তির উপায় জানো ভবানী? হ্যাঁ শনি, তাই রাহুকে হাঁটানোর আগে আমি আমার পরিবার থেকে শনিকে হাঁটাতে চাই। কে তোমার শনি? তুমি। কে? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, যে পুত্র সমদেবরকে ভবিষ্যৎ নষ্ট করতে পারে, যে অসহায় সন্তানের বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত করতে পারে, সে শুধু শনি নয় ভবানী, সে মহাশনি। ভবানী, একটা জল জেন্ত ছেলে আজ 8-10 দিন হয়ে গেল বাড়ি থেকে বাইরে আছে, তার জন্য কি তোমার বুকে একটু ব্যথা করে না? করবে কেমন করে? তুমি যদি কোনোদিন সন্তানের মা হতে, তবে তো সন্তান হারানোর ব্যথাটা বুঝতে পারতে। তুমি আমাকে এইভাবে অপমান করবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব। হ্যাঁ, তাই যাও রাক্ষসী, তোমার স্পর্শে এই সংসারটা যে অপবিত্র হয়ে গেছে, আমি আবার তাকে পবিত্র করে তুলব। কি? আমার এত বড় কথা যার জন্য করি তুই এই বলিস ওরে পুরো ভাইদের জন্য যখন আমি লড়াই, তখন ওই ভাইকে নিয়ে যাবো আমার যেদিকে তুই চোখ দেয় আমি সেই দিকেই চলবো, সেই দিকেই চলবো। তাকে তোর কি? দেখ তো দাদার মাথা দিয়ে দাদাকে তোর বক করে নিয়েছিস। এবার আমি থাকলি বাকি আর না থাকলি বাকি, তাকে তোদের কি যায় আসে না? আমি তোমাকে যেতে দেবো না। দাদা তোমরা কি বলো তো, বড় ছোট সে কবে বাড়ি ছেড়ে চলে গেছে, তার কথা চিন্তা না করে তোমরা কি শুধু দিনটা ঝগড়াই করবে? আমরা কে যে তার জন্য আমরা ভাববো, আর সেই কে যে সে আমাদের জন্য ভাববে? আমি সত্যি তাকে
সে আমাকে কি ছড়িয়ে দিতে চলে যেতে পারতো? সর্দার দোষ কি বলো? তোমরা নিজেরা নিজেদের জেদ বজায় রাখতে যা শুরু করলে, তারপর ছোট বাড়ি ছেড়ে যাচ্ছে না, আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, তা তো বলবই রে। এখন যে তোরা আমাকে দাবি করবি সেটা আমার আগে থেকেই জানা আছে। নিজেরা ঝগড়া করে কেন জীবনে এখন আমি দায়ী। হ্যাঁ, চলে যাই। দোহাই বৌদি, তুমি যেও না। দাদা মনের অবস্থা বোঝার চেষ্টা করো। এই সময় যদি তুমি কাছে না থাকো, তাহলে যে দাদা ভীষণ কষ্ট পাবে। তুই তো আছিস, তুই দাদার মনে হাত বুলিয়ে দিবি, তাহলে তোর দাদার সব যন্ত্রণা করে দূর হয়ে যাবে। এই শয়তানি, মাঝে মাঝে কথা বলে আমার মাথাটা গরম করিও না তো। দূর হয়ে যাবে বাড়ি থেকে। হ্যাঁ, আমি দূর হলে তোমার খুব সুবিধা হয়, তাই না? সেগুলো পানি আমি যতই এই বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিই না কেন, তোমাদের সাথে না দেখে এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। হ্যাঁ, আর চলে যাই। বৌদির কথা তুমি কিছু রাগ করো না বৌদা। বৌদি অবুঝ, কিন্তু তুমি তো অবুঝ নও। ভালো মন্দ বোঝার বোধ শক্তি আজ আমার হারিয়ে গেছে রে অমর। ওই একটা মানুষের বিষ নিঃশ্বাসে আমার এই সংসারটা যে পিছিয়ে উঠবে তা আমি কখনো স্বপ্ন ভাবিনি। তুই দেখিস অমর, কোনো না কোনো একদিন হয়তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আর সেই দিন হয়তো আমি ওই শয়তানিটাকে খুন করে। না বৌদা, এই মুখ কথা তোমার মুখে মানায় না। এই সংসার নীলকণ্ঠ সাথে তুমি অনেক বিষয় তো হজম করেছো। এই সমাজটুকু, এই সামান্যটুকু কি বুঝ তুমি হজম করতে পারবে না বৌদা? পারবে না। আমি কেমন করে পারবো রে অমর? নীলকণ্ঠ সাজতে গিয়ে যে সে বিষের জ্বালায় নিজেই আমি জর্জরিত হয়ে গেছি। আর যে আমি সইতে পারছি না রে বৌদা, হতভাগা ইন্দ্রটা আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করলো না। রাগের বসে সেদিন না হয় আমি একটা ভুল করেই বসেছিলাম। এই ভুলটাকে বড় করে দেখে হতভাগা চিরদিনের মতো বাড়ি ছেড়েই চলে গেল। সত্যা, তুমি মন খারাপ করো না। আচ্ছা তুই বলতো রে আমার, আমি না হয় একটা ভুল করেইছিলাম, কিন্তু আমার এই ভুলটাকে ক্ষমা করে হতভাগা ইন্দ্রটা একটি বারের জন্য ফিরে আসতে পারলো না। আসবে কেমন করে? আমি কি যার আপন দাদা? আমি তো যার সব দাদা রে, আমি তো যার সব দাদা। দেখো না বৌদা, তুমি দেখে নিও ছোটটা যে ঠিকই ফিরে আসবে। না, আর তাকে ফিরে আসতে হবে না। আজ তো সে এমএ পাস করেছে, ভালো চাকরি করবে, ভালো দামি বাড়িতে থাকবে। আবার এই ভাঙা বাড়িতে সে ফিরে আসবে কেন? আর তাকে ফিরে আসতে হবে না। সে ফিরে এলে তার এই দাদাকে তার চুপের পাক দিতে হবে রে নরেন্দ্র। তোকে তোর কোনো সুখের ভাগ দিতে হবে না রে ভাই। তুই সুখে থাকো ভাই, তুই সুখে থাকো। কাঁদবো না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? কেন? যে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যে আমার ভালোবাসাকে পণ্য সাজিয়ে আমাকে নিয়ে ব্যবসা করতে চায়, তাকে তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। I hate you, নিশি। I hate you. আমি জানতাম তুই নিশিতকে কোনোদিনও ভুলতে পারবি না, তাই আমি নিজে গিয়ে নিশিতের কাছে ক্ষমা চেয়ে তাকে ডেকে নিয়ে আস। না, নিশিত আজ আমার জীবনে অতীত হয়ে গেছে।
আরে অতীত নিয়ে ভাবতে আমার আমি আমি একটা নিরক্ষর মানুষকে বিয়ে করে ওই নিষেধকে আমি দেখে দেবো। শিক্ষা সম্পদ নয়, আমি চাই একটা সত্যিকারের মনের মানুষ, যে মন ভালোবাসতে জানে, ভালোবাসতে দিতে জানে। রিয়া, আমি তোকে 2 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যেই কিন্তু আমার নিরক্ষর পাত্র চাই। 2 সপ্তাহ কি কইছো পিয়া বোন? আমি আজই তোমার লগে নিরক্ষর পাত্র কবিতা লইছি। নিরক্ষর পাত্র আপনার নাম কি? মানে আমার নাম গোবর্ধন করি। আসলে আসলে গায়ের পোলা তো, তাই আমার নামটা কইতে লজ্জা করতেছে। আপনি সবকিছু জেনে শুনে ভালো করে তবে এখানে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি সব ভালো করে বুঝাই দিছি। আমার প্রশ্নের উত্তর করে উনি দিলে ভালো হয়। দিবে কি নাই কেন? কম 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 কম। আপনি কি সত্যি নিরক্ষর? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সবকিছু তো প্রমাণ হয় না ম্যাম সাহেব। আপনার চেহারাটা যেমন আপনার দুশ্চিন্তার প্রমাণ, আপনার চোখের জলে দাগটা যেমন কান্নার প্রমাণ, তেমনি আমার নিরক্ষতার কোনো প্রমাণ নেই। সেটা আমার গায়ে রং আর চেহারা থেকে আপনাকে বুঝে দিতে হবে। রং দেখে সবকিছু চেনা যায় না। যাই ম্যাম সাহেব যাই। সূর্যের একটা রং দেখে যেমন সকালকে চেনা যায়, তেমনি সূর্যের একটা অন্য রং দেখে সন্ধ্যেকে চেনা যায় ম্যাম সাহেব। আপনার কথাগুলো তো ভীষণ সুন্দর, শুনে তো মনে হয় না আপনি নিরক্ষর। বিশ্বকবি রবীন্দ্রনাথকে দেখে কি মনে হয় তার স্কুলের মাঠ কিন্তু গন্ডি পর্যন্ত পার হয়নি? রবীন্দ্রনাথ সম্বন্ধে কতটুকু জানেন আপনি? আমি কতটুকু জানবো ম্যাম সাহেব? আপনাদের মতো বিদ্যমন্ত্রীর কাছ থেকে যতটুকু শুনেছি, শুধু রবীন্দ্রনাথই নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, নজরুল, তাদের শুধু বাণী অনুসরণ করার চেষ্টা করছে শুধুমাত্র। হাউ স্ট্রেঞ্জ! পড়াশোনা না জেনেও আপনি কিনা এ হইল গিয়া বিষধর বিশ্বাসের কালেকশন। নিরক্ষর হইলেও এমন পাত্র না হইলে কি আর প্রিয়া বোনের পাশে মানায়? কইছিলাম কি ভাইয়া, তোমার দাদারে কইয়া বিয়ার তারিখটা? না, তার আগে আমি ওনাকে 1 মাস ধরে নানাভাবে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যিকারের নিরক্ষর না কোনো প্রতারক। কিছু মনে করবেন না, অনিবার্য কারণবশত এই পুরুষ জাতটাকে আমার ঘৃণা হয়। আপনাকে দেখে আমার সেরকম মনে হয় না, তবু আমি ভালোভাবে নিশ্চিত না হয়ে বারবার ঠকতে আমি রাজি নই। আমাকে মাফ করবি। আর শুনুন, আপনার এই নামটা কিন্তু আমার একদম পছন্দ নয়। আচ্ছা, আপনি তো আমাদের বাড়ি অতিথি, তাই আজ থেকে আমি আপনাকে ডাকবো অতিথি। অতিথি যখন তোমাকে মনের অতিথি হইব, তখন আমার কাপ বইতুরা হইবে। তোর কপালটায় বিশ্বাস দা, আমি তাহলে অতিথিকে ভেতরে নিয়ে যাই। তুমি আবার অতিথি কেন কো ভাইয়া? হবু জামাই কো, হবু জামাই। আর হবু জামাই এমনি এমনি অন্দরে লইয়া যাইবে, একটু বরণ নাকি গো গোবর্ধন? না বিশ্বাস দা, ওর নামটা আর আপনি উচ্চারণ করবেন না। শুনলেন না, প্রিয়া ওনার নতুন নাম দিয়ে দিয়ে গেল অতিথি। এবার থেকে আমরা সবাই ওনাকে অতিথি বলেই ডাকবো। আসুন ভাই, ভেতরে আসুন। যাও হে ছোকরা, তোমার এখন অনেকখানি ভিতরে যাইতে হইব। তাই বলে চলো, ওদের পথ শুনে চলবো না। তো যা। আমার কিন্তু ভীষণ ভয় করছে বিশ্বাসটা। ভয় কিসের ভয় ছোকরা? মানে সত্যি যদি নিয়ে বিয়ে করতে চান, আমার তো মনে হয় মাইয়া বিয়ে কইরা ছাড়ুম। আমার তোমাগো সর্বনাশ না হইলে
আমাকে প্রশ্ন করে কেন? কি বললি? চুপ শালা! তুমি কি শালা ভুলে গেছো? হ্যাঁ, তুমি আমাকে এখানে শালা 5,000 টাকা মাইনের চাকরি করতে আসছো। আমি তোমাকে বল, তুমি যদি শালা আমাকে কথা মতন চলো তো তোমার ভাগ্যের চাকাটা একেবারে বন্ধন করে ঘুরাই যাবে। আর যদি শালা পাল্টিবাজি মারার চেষ্টা করো তো তোমার শালা এমন হাল বানাইবে যা দেখা কানতে কানতে তোমার করতে হইব। গোপাল রে, তোর কপাল চাই। তাহলে এখন আমার কি করতে হবে বস? আচ্ছা আসো এসো। আপাতত মায়াটার সাথে ভালোবাসাবাসিটা গাঢ় করে তুলো। তারপর কখন কোথায় কি করতে হইব তোমার আমি সব পরে কই মুয়ে। কত তো তুমি ভেতরে যাও, ভেতরে যাও। ঠিক আছে বস, তাই যাচ্ছি। কিন্তু আমি একটা কথা বল, আমার কিন্তু 1 মাসের মাইনেটা অ্যাডভান্স চাই এবং টাকাটা আজকেই দিলে ভালো হয়। এছাড়া তো দেখি আমাকে চাই তো বড় সিটিং কাজ। শালা কাম করণের আগে টাকা চাই না? সালাডটারে ভাই গেছিলাম অনেকখানি বোকা। এখন দেখি শালা চালাকও কিছু কম না। তবে আমাকে কোনো চিন্তা নাই, আমাকে হাতে আছে রতনের খনি। হাতটা বাড়াইলেই এখানে ছাড়া অগ্নি অগ্নি ভর্তি হইয়া যাইব। সরমা, সরমা, এক গ্লাস জল নিয়ে আয় তো বোন। বড্ড চেষ্টা পাই আছে। সরমা, যতদিন আমাগো স্ত্রী ছিল এর হাতের সর্বোচ্চ চালা জল লাগতো। যে শালি পর স্ত্রী হয়েছে অমনি ওর হাতের জলটাও চালা শরবত লাগে। আসলে পর স্ত্রী হইল গিয়া সবার কাছে একেবারে তাল মিশ্রি। কোনো কিছু চাইলে মহাদেবের কাছে চাইবে। কেন আমাকে পার্বতী থাকিতে আমি অন্য কারো কাছে চাইতে যাব কেন? শান্তি আমাগো মধ্যে প্রেম তো মরে নাই শান্তি। তোমাগো ভালোবাসা যে আমাগো অন্তরে কামনা বাসনার ঝড় তুলে দিয়েছে। সেই ঝড় থামাইতে যে তোরে দরকার শান্তি, তোরে। আমাকে 7টা বছরের হিসাব চাইতে আসছি। সামনে তোর জন্য আমি মিথ্যি 7টা বছর এখানে। এই 7টা বছরের কামনা বাসনা আমি যারা সুখ সময় তারাই করে আনবো। আমাকে স্বরূপটা প্রকাশ করে দিস তো আমিও তো স্বরূপটা প্রকাশ করে দিন। আমার স্বামী তোমার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ আমি তোমার স্ত্রী ছিলাম, তার কোনো প্রমাণই তোমার কাছে নেই। গোপাল রে, তোর কপালটাই আমাকে কথাগুলোর মধ্যে হয়তো অনেকখানি মিথ্যা আছে, তাই বলে এই ছবিটার মধ্যে সত্যতাও কিছু কম না। এখন কত শান্তি
এই ছবিটা দেখে তোমাকে স্বামী নিশ্চয় আর অবিশ্বাস করবো না, হ্যাঁ? তোমার তোমার ও ছবি তুমি আমার স্বামীকে দেখিও না, আমাকে দিয়ে দাও। দেখাইবো না, দেখাইবো না, তার জন্য তো মূল্য দিতে হইব 5,000 টাকা। কি দরকার? হাতের একটা বালা আছে না, দে দে, ওটা খুলে দে। সেদিন একটা বেলা হারিয়ে গেছে বলে ওকে মিথ্যা বলেছি, কিন্তু আজকে এসে দিলে আমি কি বলবো? দোহাই দোহাই তোমার, এবার তুমি আমাকে দয়া করো, দয়া করো। এই বিষধর বিশ্বাসের মনে সারা দয়া মায়া বলে কিছু নয়, আছে আছে শুধু বিষ। এই বিষ সারা তার দিকে নিক্ষেপ করুন, তার জীবন দশাটা একেবারে বিষে বিষে নীল করে দিলাম। এখন মালাটা আমার দিবে না।